আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিক জৈব রসায়নের সিকিউ সলভিং ক্লাসের আজকে ৫ম নম্বর ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। গত ৪র্থ নম্বর ক্লাসে আমরা বেনজিনের অনুরণন সম্পর্কে জেনেছি, কিন্তু আমাদের একটা টাইপ বাকি ছিল, সেটা হচ্ছে ফেনল। আজকে আমরা ওই টাইপটা শিখব। আশা করি আপনারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছেন আর আপনারা বন্ধুদের মধ্যে একটু ক্লাসগুলো শেয়ার করে দিবেন, যাতে আপনার সাথে সাথে আপনার বন্ধুরা উপকৃত হতে পারে। আচ্ছা, আমরা প্রত্যেক দিনের মতো আজকে প্রথমে আমাদের উদ্দীপকটা আগে সলভ করে নেই। উদ্দীপকে কি বলেছে দেখেন, এই একটি যৌগ, সেটার সাথে জিঙ্ক বিক্রিয়া করে পাতন এর মাধ্যমে বি যৌগ গঠন করে এবং বি যৌগটি নাইট্রেশনের মাধ্যমে সি যৌগ গঠন করে এবং সি যৌগটি টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এসএন মানে হচ্ছে টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে আপনার ডি যৌগ গঠন করে। আচ্ছা, এখানে কি বলেছে, বি হলো ইথাইনের টাইমার। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা লেকচার আগেই এই যে টাইমার, ইথাইনের টাইমার সম্পর্কে আমরা জেনেছি। আপনাদের কি মনে আছে সেটা? ইথাইনটা কেমন? ইথাইনটা হচ্ছে CH ট্রিপল বন্ড CH, এটাই হচ্ছে ইথাইন, তাই না? আচ্ছা, টাইমার মানে হচ্ছে 3 অণু ইথাইন। তাহলে সেটা কেমন হয় একটু দেখেন। এই যে 1 অণু ইথাইন, এই যে 2 অণু ইথাইন, এই যে এখন হয়ে গেল 3 অণু ইথাইন, তাই না? এখন এখানে কি হয়, এই ইথাইনটা যখন আপনার আয়রন নল মানে লৌহ নলের ভিতর দিয়ে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই 3 অণু ইথাইনকে যখন নিয়ে যাওয়া হয়, তখন কি হয়, তখন আপনার এই যে ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা 2টা পাই বন্ড থাকে, একটা সিগমা 2টা পাই, তখন একটা পাই বন্ধন ভেঙে এইখানে একটা সিগমা বন্ড তৈরি হয়। এই যে, তাহলে এখানে একটা বন্ড ভেঙে গেল। আবার এইখানে যে 1 2 3 তিনটা বন্ড, এর মধ্যে একটা হচ্ছে সিগমা, 2টা হচ্ছে পাই, একটা পাই ভেঙে এখানে একটা সিগমা বন্ড তৈরি হয়, এই যে সিগমা। আবার এখানেও সেম 1 2 3 তিনটা বন্ড, এর মধ্যে একটা সিগমা 2টা পাই, একটা পাই ভেঙে এইখানে একটা সিগমা বন্ড তৈরি হয়। বুঝতে পেরেছেন? তাহলে যৌগটা কেমন হয়, এমন CH ডাবল বন্ড CH সিগমা বন্ড CH ডাবল বন্ড CH সিগমা বন্ড CH ডাবল বন্ড CH সিগমা বন্ড। এটা কি? এটা হচ্ছে C6H6, যা বেনজিন নামে পরিচিত। বুঝতে পেরেছেন কেমন? এটা তো বেনজিন, তাই না? তাহলে আমাদের এখানে বি যৌগটি কি হবে? বেনজিন। তাহলে আমরা লিখে বি যৌগটা একটু লিখে ফেলি এখানে ছোট করে। এই যে হয়ে গেল বেনজিন। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম বি যৌগটা বেনজিন। এখন আমরা এই যৌগটা কি সেটা একটু দেখি। আচ্ছা,
আপনারা অনেকেই জানেন যে ফেনলের সাথে যখন জিঙ্ক বিক্রিয়া করে পাতন পাতন করে তখন আপনার বেনজিন উৎপন্ন হয়। তাহলে এই যৌগটা হবে ফেনল। এই যে ফেনল, এর সাথে যখন জিঙ্ক বিক্রিয়া করে পাতন পদ্ধতিতে তখন বেনজিন উৎপন্ন হয়। এখন আমরা দেখি বিক্রিয়াটা কেমন হয়। ঠিক আছে, এটা কেমন? তাহলে এটা হচ্ছে C6H5 আর এখানে হাইড্রোক্সিল মূলক একটা যুক্ত আছে, তাই না? এবং এইটার সাথে জিঙ্ক বিক্রিয়া করে, তখন আপনার কি হয়? পাতন প্রক্রিয়ায় আপনার এখানের যে অক্সিজেনটা সেটা এই জিঙ্কের সাথে বিক্রিয়া করে এখানে জিঙ্ক অক্সাইড উৎপন্ন করে, জিঙ্ক অক্সাইড। বুঝতে পেরেছেন? আর এইখানে যে হাইড্রোজেন সেটা এটার সাথে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে কি হয়? C6H6, যা বেনজিন নামে পরিচিত, তাই না? এই যে আমরা বুঝে গেলাম। সুতরাং আমাদের এই যৌগটি হবে ফেনল, এই যৌগটি হবে ফেনল। এই যে হয়ে গেল ফেনল। আচ্ছা, এখন আমরা প্রশ্নে আসি। কি বলছে? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় এ এর সক্রিয়তা অনুরণনের মাধ্যমে দেখাও। আর সি এবং ডি সেটা আমরা প্রশ্নের অ্যান্সারটা করে তারপরে জানবো। যেহেতু আমাদের এই এ এর সক্রিয়তার অনুরণনের মাধ্যমে দেখাতে বলেছে, সেখানে সি আর ডি তো প্রয়োজন নাই। আমরা সি আর ডিটা একটু পরে দেখাচ্ছি, আগে প্রশ্নের অ্যান্সারটা দিয়ে নিই। আশা করি তোমাদের অনুরণন সম্পর্কে ভালো ধারণা আছে। যদি কারো অনুরণন সম্পর্কে ধারণা না থাকে, সে 4র্থ নম্বর লেকচারটা করে আসতে পারো, সেখানে অনুরণন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আচ্ছা, এই ফেনলের ক্ষেত্রে কিভাবে হয় দেখেন। প্রথমে আমরা চিত্রটা এঁকে নিই। অনুরণনের ক্ষেত্রে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে আমাদের 5টা বেনজিন লাগবে, আর চিত্রটা মাঝখানে থাকবে, উপরে কিছু লেখা নিচে কিছু লেখা থাকলে খুবই সুন্দর হয়। তাহলে 5টা বেনজিন আমরা প্রথমে এঁকে নিই। একটা, দুইটা, তিনটা, চারটা, হয়ে গেল 5টা। আর এখানে যুক্ত থাকে ও এইচ মূলক, তাই না? আর এইখানে একটা দাগ থাকে, এইখানে একটা পাই বন্ধন থাকে, এইখানে একটা পাই বন্ধন থাকে, এইখানে একটা পাই বন্ধন থাকে। আচ্ছা, আশা করি আপনারা সবাই জানেন অক্সিজেন কত নাম্বার গ্রুপের মৌল বলেন তো? অক্সিজেন হলো 16 নাম্বার গ্রুপের মৌল। 16 নাম্বার গ্রুপের মৌলটা আমরা কিভাবে মনে রাখি? OSSC তে পড়ে। আচ্ছা, তাহলে 16 নম্বর গ্রুপের অক্সিজেন, 16 নম্বর গ্রুপের প্রত্যেকটা মৌলেরই শেষ কক্ষপথে 6টা করে ইলেকট্রন থাকে। শেষ কক্ষপথে 6টা করে ইলেকট্রন থাকে। আচ্ছা, এখানে আমরা তাহলে অক্সিজেনের নিশ্চয়ই 6টা ইলেকট্রন থাকবে শেষ কক্ষপথে। এই যে ধরুন 6টা ইলেকট্রন দেই, 1 2 3 4 5, এই যে 6, তাই না? এখন দেখেন এখানে একটা ইলেকট্রনের সাথে আমাদের যে বেনজিনটা যুক্ত, এই যে আমাদের বেনজিন, এটা এই অক্সিজেনের সাথে যুক্ত না, এই যে। আর আরেকটা ইলেকট্রনের সাথে আপনার হাইড্রোজেনটা যুক্ত। বাকি যে 4টা ইলেকট্রন রয়েছে বা 2টা মুক্ত ইলেকট্রন জোড়,
সেগুলো তো ফাঁকাই রয়ে গেল, তাই না? তো আমরা এখন সেগুলো দিয়ে দেই। এই যে এক জোড়া, এই যে এক জোড়া। বুঝতে পেরেছেন কেন এখানে আমাদের দুই জোড়া ইলেকট্রন জোড় হলো? কারণ এটা 16 নম্বর গ্রুপের মৌল। 16 নম্বর গ্রুপের মৌলের সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে। 6টা ইলেকট্রনের মধ্যে এই একটা দুইটা ইলেকট্রনের সাথে দুইটা জিনিস যুক্ত রয়েছে, একটার সাথে বেনজিন, একটার সাথে হাইড্রোজেন, বাকি 4টি ইলেকট্রন ফাঁকা রয়েছে। তার মানে 2 জোড়া মুক্ত ইলেকট্রন জোড় রয়েছে অক্সিজেনের। আচ্ছা, তাহলে এখন আমাদের আপনার এই ইয়েটা কি করে, এখানে যে এক জোড়া মুক্ত ইলেকট্রন জোড় কি করে, সেটা আপনার এইখানে সেই বন্ধন তৈরি করে। এইখানে সে একটা বন্ধন তৈরি করে। এখানে অলরেডি একটা সিগমা বন্ড আছে। এই মুক্ত জোড় ইলেকট্রন গুলো এখানে পাই বন্ড তৈরি করে। আর এই বন্ডের সাথে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। এই কার্বনটা এই বন্ডে যে দুইটা ইলেকট্রন ছিল সেগুলোকে তার দিকে আকৃষ্ট করে ফেলে। আকৃষ্ট করে সে এই দুইটা ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে নেয়। তখন এই বন্ডটা ভেঙে এই ইলেকট্রন, এই কার্বনটার মধ্যে ইলেকট্রন গুলো চলে আসে। বুঝতে পেরেছেন তখন কি অবস্থা হয়? দেখেন, তখন এই যে ইলেকট্রন গুলো চলে আসছে, তখন এটা নেগেটিভ হয়ে যায়। কারণ ইলেকট্রন যদি বেশি হয়ে যায় তখন ওই মৌলটা নেগেটিভ হয়ে যায়। আর এখানে কি হয়, এই ডাবল বন্ড হলো, কারণ এখানে ইলেকট্রন জোড় এখানে বন্ড তৈরি করেছে। এই যে অক্সিজেন, এই যে হাইড্রোজেন, এই যে এক জোড়া ইলেকট্রন রয়ে গেল। আর এটা পজিটিভ হয়ে যাবে, কারণ সে তো ইলেকট্রন হারিয়ে ফেলেছে, তাই না? অক্সিজেনটা পজিটিভ আর এখানে নেগেটিভ, আর বাকি সব সেম সেম থাকবে। এই যে, আর এখানে আমাদের সবসময় মাথায় রাখতে হবে এখানে একটা উভমুখী বিক্রিয়ার চিহ্নটা হবে। আচ্ছা, এরপরে কি হয়, এরপরে আপনার এইখানে যে ইলেকট্রন গুলো জমা হয়েছে তা এইখানে বন্ড তৈরি করে। আর এইখানে এই কার্বন আর এই কার্বনের মধ্যে যে পাই বন্ডটা ছিল, সেখানে যে ইলেকট্রন গুলো আপনার শেয়ার করছিল, সেই ইলেকট্রন গুলোকে এই কার্বনটা তার নিচের দিকে টেনে নেয়। তখন কি হয়, এই কার্বনটা নেগেটিভ হয়। এই কার্বনে এই দুইটা কার্বনের ভিতরে এই বন্ডটা যখন এই দুইটা কার্বনের ভিতরে হয়, তখন এখানে একটা পাই বন্ডের সৃষ্টি হয়। কারণ অলরেডি একটা সিগমা বন্ড আছে, এখানে একটা পাই বন্ডের সৃষ্টি হয়। আর এটা তো আগের মতো রয়ে যায়, তাই না? আর বাকি সব সেম সেম থাকে। পজিটিভ। এরপরে কি হয়, এইখানের এই কার্বনের কাছে যে ইলেকট্রন জোড় ছিল তা এইখানে একটা বন্ড তৈরি করে। আর এই বন্ডটার মধ্যে যে ইলেকট্রন গুলো ছিল সেটা এই কার্বনটা নিজের দিকে টেনে নেয়। তখন এটা নেগেটিভ হয়। আর এইখানে একটা বন্ড তৈরি হয়, এইখানে একটা বন্ড তৈরি হয়। আর এইখানে আগের মতো রয়ে যায়, পজিটিভ। আচ্ছা, এরপরে আপনার এইখানের যে ইলেকট্রন জোড়গুলো ছিল সেটা এইখানে আপনার বন্ধন তৈরি করে। আর এইখানের যে বন্ধনে যে ইলেকট্রন জোড় ছিল তা এই পজিটিভটার সাথে বিক্রিয়া করে আবার এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন ওকে দিয়ে দেয়। তাহলে তখন কি হয়, এই যে একটা বন্ড, কারণ একটা বন্ড এটার সাথে লোন পেয়ার ইলেকট্রন গুলো আবার দিয়ে ফিরে দিল। এই যে লোন পেয়ার ইলেকট্রন গুলো আবার চলে আসলো। আর এইখানে একটা বন্ড তৈরি হলো, এইখানে একটা বন্ড তৈরি হলো, আর এইখানে একটা বন্ড তৈরি হলো। বুঝতে পেরেছেন? আর প্রত্যেকটা ক্ষেত্রে ডাবল বন্ড থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে উভমুখী বিক্রিয়ার চিহ্নটা থাকবে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5। পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে, আপনারা শুধুমাত্র যদি চিত্রটা এঁকে দিয়ে আসেন তাহলে 3-এর মধ্যে আপনারা 2 পেয়ে যাবেন আশা করি। আর লেখাটা লিখলে বাকি 1, কারণ যে চিত্রটা আঁকতে পেরেছে সে তো আসলে প্রশ্নের উত্তর জানে। সুতরাং চিত্রটা সুন্দর করে এঁকে দিবেন, আর চেষ্টা করবেন চিত্রটা যাতে কলম দিয়ে আঁকতে পারেন। যদি আপনার বারবার ভুল হতে থাকে তাহলে পেন্সিল দিয়ে আঁকবেন। ঠিক আছে, তাহলে এখন আমরা লেখায় আসি। কি লিখবো?
প্রথমে লিখবো আর কি যে এই যৌগটি হলো আপনার ফেনল, এটা এরকম ভাবে জ্ঞানমূলক আকারে লিখবো এই যৌগটি হচ্ছে ফেনল। আর এখন আমরা নিম্নে এই যৌগটির উন্নয়ন ব্যাখ্যা করছি। তারপরে লিখবেন যে বেনজিনে OH মূলক যুক্ত থাকলে তা ধনাত্মক। আচ্ছা, একটা জিনিস একটু বলি, এটা কি ধনাত্মক মেসোমারিক হবে নাকি ঋণাত্মক মেসোমারিক হবে বলেন তো দেখি। যদি গত ক্লাসটা যে করেছেন নিশ্চয় আপনারা জানবেন, এখান থেকে যে ইলেকট্রন জোড় তা এই ইলেকট্রন জোড়গুলো বেনজিনের দিকে ইলেকট্রনগুলো ঠেলে দিচ্ছে, তাহলে এটা ধনাত্মক মেসোমারিক। আর যদি বেনজিন থেকে ইলেকট্রনগুলো টেনে নিত তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক মেসোমারিক। আর যদি কোনো বন্ড ভেঙে, মানে এখানে যে হাইড্রোজেনের সাথে একটা বন্ড আছে, সেই বন্ড ভেঙে যদি ইলেকট্রন জোড় বেনজিনের দিকে ঠেলে দেয় তাহলে সেটা হচ্ছে ধনাত্মক আবেশী। বুঝতে পেরেছেন আশা করি। আর এটা যে সক্রিয়তা বেশি হবে না কম হবে বলেন তো? সক্রিয়তা বেশি হবে, কারণ এখানে আপনার ধরেন এরকম আর কি যে এটা বেনজিনকে একটা, আমি গত ক্লাসেই বলেছিলাম মনে রাখার একটা টেকনিক, সেটা হচ্ছে বেনজিনকে যদি একটা মেয়ে ধরেন, বেনজিন যদি একটা মেয়ে হয় তাহলে একটা মেয়ের কখন সৌন্দর্য বৃদ্ধি পায়? যখন তার মধ্যে মেকআপ দেওয়া হয়, যখন তাকে মেকআপ দেওয়া হয়, আটা ময়দা সুজি দেওয়া হয়, তখন তার সৌন্দর্য বৃদ্ধি পায়। আর যখন সেই ফেস থেকে বা সেই মেয়ের কাছ থেকে আটা ময়দা সুজিগুলো আলাদা করে তার ফেসটা স্বাভাবিক আকারে নেওয়া হয়, তখন কিন্তু তার আপনার সক্রিয়তা কমে যায়, তার সৌন্দর্য কমে যায়, তাই না? সেম বেনজিন থেকে যখন পাই ইলেকট্রন জোড় আপনার এই মৌলটা নিয়ে নিবে, বেনজিন থেকে যখন পাই ইলেকট্রন জোড় নিয়ে নিবে তখন এর সক্রিয়তা কমে যাবে, এর সৌন্দর্য কমে যাবে। আর যখন বেনজিনের মধ্যে আপনার পাই ইলেকট্রন জোড়ের ঘনত্ব বা ইলেকট্রন ঘনত্ব ঠেলে দেয়, তখন বেনজিনের সক্রিয়তা বেড়ে যায়, বেনজিনের সৌন্দর্য বেড়ে যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কি লিখছিলাম? বেনজিনে OH মূলক যুক্ত থাকলে তার ধনাত্মক মেসোমারিক ধর্মের প্রভাবে বেনজিন বলয়ের দিকে ইলেকট্রন ঠেলে দেয়। ফলে বেনজিনের পাই ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, তাই ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন
বিক্রিয়ায় বেনজিনের সক্রিয়তা বাড়ে। শেষ। অ্যান্সার একটুকু লিখলেই আপনাদের কমপ্লিট। আর যদি আপনারা আগের চতুর্থ লেকচারটা করে থাকেন তাহলে আমি একটা নতুন প্রশ্ন দিই, সেটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। সেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় এ অর্থপ্যারা নির্দেশক হয় কেন, সেটা ব্যাখ্যা করো। সেটা আপনারা বাসায় করবেন। বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, এখন আমরা উদ্দীপকটা সমাধান করি। উদ্দীপকটা যারা গত ক্লাস করেছেন তারা উদ্দীপকটা আশা করি নিজেরাই বুঝতে পারছেন এটা কিভাবে হবে। তারপরও যারা গত ক্লাসটা করেননি, আমি চাই আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করেন যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তাও আমি উদ্দীপকটা সমাধান করে দিই। আচ্ছা, আমাদের উদ্দীপকটায় কি বলেছে? বেনজিন নাইট্রেশন বিক্রিয়ায় সি নামক একটা যৌগ তৈরি করে। এখন দেখি সি নামক যৌগটি কি হয়। প্রথমে আমরা বেনজিন আঁকি। এই যে বেনজিন, এর সাথে নাইট্রেশন বিক্রিয়া করবে। মানে নাইট্রেশন বিক্রিয়া মানে হচ্ছে আপনার NO3 গাঢ় NO3 এবং গাঢ় H2SO4 এর সাথে যখন বেনজিন বিক্রিয়া করে তখন তাকে নাইট্রেশন বিক্রিয়া করে। গত ক্লাসে আমি দেখিয়েছি এর থেকে উৎপন্ন হয় নাইট্রোবেনজিন, এটার থেকে উৎপন্ন হয় নাইট্রোবেনজিন। কিভাবে উৎপন্ন হয় সেটা একটু দেখিয়ে দেই। সেটা হচ্ছে এই যে ধরুন আপনার বেনজিন, এটাই হচ্ছে বেনজিন। এইখানে যে একটা কার্বন আছে, প্রত্যেকটা কার্বনের সাথেই একটা করে হাইড্রোজেন আছে, কারণ এটা C6H6। এই কার্বনের সাথে যে হাইড্রোজেন সেটা একটু বের করে লিখলাম। আর এইখানে এটাকে আমরা লিখতে পারি কি, প্রথমে OH লিখতে পারি, তারপর NO2 লিখতে পারি। দেখেন এইখানে যে হাইড্রোজেন রয়ে গেল, নাইট্রোজেন রয়ে গেল, O একটা আর দুইটা মিলে তিনটা হয়, যে O তিনটা রয়ে গেল। তখন এইখানে কি হয়, আপনার এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোক্সাইড মৌলটা একসাথে হয়ে H2O উৎপন্ন করে এবং এই NO2টা এখানে এসে যুক্ত হয়ে যায়। এটা গত ক্লাসে আমি দেখিয়েছিলাম। এই যে তখন নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। এটাই হচ্ছে আমাদের সি। বুঝতে পেরেছেন? এখন ডিটা কি হবে দেখি। এই যে আমাদের নাইট্রোবেনজিন, তাই না? এর সাথে আপনার আমরা সবাই জানি আশা করি টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কি, এগুলা হলো বিজারক। এই দুটো যখন একসাথে হয় তখন সেটা বিজারক রূপে কাজ করে এবং এই দুটোটা একসাথে হয়ে একটা জাইমান হাইড্রোজেনের উৎপত্তি ঘটায়, একটা জাইমান হাইড্রোজেন উৎপন্ন হয়। আচ্ছা, আর এই ক্ষেত্রে আমাদের এই যে জাইমান হাইড্রোজেনটা, আর তখন এই জাইমান হাইড্রোজেনটা যখন বিক্রিয়া করে তখন এর থেকে এনিলিন নামক একটি যৌগ উৎপন্ন হয়, যেটা আমি গত ক্লাসে দেখিয়েছি, NH2 এনিলিন। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া তাহলে আপনার এখানে O2 এটা গেল কোথায়? এখানে আপনার যখন জাইমান হাইড্রোজেনটা বিক্রিয়া করে তখন 6 অণু জাইমান হাইড্রোজেন বিক্রিয়া করে, সেটা আমরা লিখিনি এখানে, সেটা কারণ সেটা আপনার অপদ্রব্য হিসেবে উৎপন্ন হয়।
তারপর আপনারা চাইলে শিখে নিতে পারেন। সেখানে 6 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে, এর মধ্যে এই 2 অণু হাইড্রোজেন এটার সাথে একটা অক্সিজেন বিক্রিয়া করে, এই যে একটা অক্সিজেন H2O, আবার 2 অণু হাইড্রোজেন এটার সাথে আবার একটা O বিক্রিয়া করে H2O, মানে 2 অণু H2O উৎপন্ন হয় এবং এই আর বাকি যে 2টা হাইড্রোজেন থাকে তা এখানে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে NAD উৎপন্ন করে। এটাই হচ্ছে আমাদের ডি। এখন পরীক্ষায় আমি তো একটা প্রশ্ন করালাম, আপনারা বাসায় একটা প্রশ্ন চেষ্টা করবেন, সেটা হচ্ছে এখানে আপনাদের এমন দিতে পারে যে A ভার্সেস বি কোনটা বেশি সক্রিয়, আবার বি ভার্সেস সি কোনটা বেশি সক্রিয়, আবার সি ভার্সেস ডি কোনটা বেশি সক্রিয়, আবার এ ভার্সেস সি কোনটা বেশি সক্রিয়। খুশির ব্যাপার হচ্ছে এখানে বি হচ্ছে বেনজিন, এখানে বিটা হচ্ছে বেনজিন, সুতরাং আপনারা যখন এ এবং বি এর মধ্যে কোনটা সক্রিয় বলবে এ কে আপনারা দেখানো লাগবে না। যদি এটা যদি ধনাত্মক মেসোমারিক হয় এটা, তাহলে এটা বেশি সক্রিয়, এটা যদি ঋণাত্মক মেসোমারিক হয় তাহলে বেনজিন বেশি সক্রিয়। বি গুলো দেখানো লাগবে না, কারণ বি গুলো বেনজিন। আর বাকি সবগুলো আপনারা আজকের ক্লাস এবং গত ক্লাস আমি প্রত্যেকটা জিনিস আলোচনা করেছি। আর পরীক্ষায় অনুরণন থেকে প্রশ্ন আসলে আশা করি এমনই একটা উদ্দীপক থাকবে এবং এইরকম ভাবে আপনারা লিখে আসবেন, তাহলে ফুল মার্ক পেয়ে যাবেন। আমার কেমন জানি মনে হচ্ছে এই বছর কোনো না কোনো বড় অনুরণন থেকে প্রশ্ন আসবেই, কয়েকটা বোর্ডে আসার সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে ক্লাসগুলো শেয়ার করে দিবেন এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে থাকেন পরীক্ষার আগ পর্যন্ত, এবং এখন কোন রকম দুষ্টামি ফাইজলামি না করে পড়াশোনা করতে থাকেন, তাহলে আশা করি আপনারা এইচএসসি তে ভালো ফলাফল করতে পারবেন। আপনারা সবাই নিশ্চয়ই জানেন এইচএসসি তে ভালো ফলাফল না করলে কিন্তু অ্যাডমিশনে গিয়ে আপনারা অনেক স্ট্রাগল করতে হবে আপনাদেরকে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।